শুরু করছি ঈশ্বরের অশ্রু এর ৮ম পর্ব। এতদিন তাহলে ভুল কথা জেনে এসেছি। বিশপ অন্যায় করেননি, অত্যাচারী ছিলেন না, অযথা বদনামের ভাই হয়েছেন। মুসা বলল, সৎসঙ্গে স্বর্গবাস। বইয়ের মাঝখানে নাকি কিছু পৃষ্ঠা নেই? সাইমন জিজ্ঞেস করলেন। সেগুলোতে কি লেখা ছিল, কিছু বুঝতে পেরেছেন? ওগুলোই ছিল আসল, মন্টাগো জানালেন। খনিটার অবস্থান, বগোটা থেকে রওনা দিয়ে খনিতে পৌঁছতে যে কয়দিন লেগেছিল সে কদিনের কথা নিশ্চয়ই লেখা ছিল ওই পৃষ্ঠাগুলোতে। ওই লেখার নির্দেশ পড়ে গিয়ে পৌঁছানো যাবে সোগামোসোর সেই পান্নার খনিতে। যে জায়গায় বৃদ্ধা মহিলা তার ছায়া ফেলবে সেখানেই পাওয়া যাবে খনিটা। বৃদ্ধা মহিলা অর্থাৎ ওল্ড উইমেন হলো অ্যান্ডিস পর্বতমালার একটা চূড়ার নাম। স্থানীয় ইন্ডিয়ানরা ওই নাম রেখেছে। বহু বছর ব্যক্তিগত সংগ্রহে ছিল বিশপের ডায়েরি। মালিক জানতই না এটাতে কি লেখা রয়েছে। তার হাত থেকে চলে গেল এক বই ব্যবসায়ীর হাতে। দুর্লভ বই কিনে বিক্রি করত ওই ব্যবসায়ী। তার মনে হয়েছিল মূল্যবান আবিষ্কার করা যাবে ওই বইয়ের লেখার মানে বের করতে পারলে, কিন্তু বের করার আগেই চুরি হয়ে গেল বইটা। পুলিশ সন্দেহ করল ব্যবসায়ীর অ্যাসিস্ট্যান্টকে। লোকটার বাসায় গিয়ে হানা দিল একদিন। বেশ কিছু দুর্লভ দলিল বের করলো ওখান থেকে। সবই চোরাই মাল, দোকান থেকে চুরি করে নিয়ে গেছে। তবে যেটার জন্য যাওয়া সেই ডায়েরি পেল না। তাই? ডিটেকটিভ বললেন। ওই অ্যাসিস্ট্যান্ট নিশ্চয়ই আমাদের সিয়েটা। হ্যাঁ, জবাব দিল মুসা। শুরুতে সব অস্বীকার করেছে সিয়েটা, বলে সে কিছু জানেই না। শেষে চাপে পড়ে বলে একজন আমেরিকান দোকানে ঢুকে ডায়েরিটা নিয়ে চলে গেছে জ্যাকেটের নিচে লুকিয়ে। এ কথাও বিশ্বাস করেনি পুলিশ, জেলে পাঠিয়ে দিল তাকেই। আসলে কি ঘটেছিল আন্দাজ করতে পারি আমরা, রবিন বলল। কিমের রান্নাঘরে হঠাৎ যেন এক ঝলক হাসির ঝড় উঠল। সেটা মিলিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো তাকে। এখনো কেউ মুখ খুলছে না, সিয়েটাও না, লিস্টারও না। এলেনার কাছ থেকে তার বাবার সম্পর্কে যা শুনেছি, একসময় নাবিক ছিলেন লিস্টার। দেশে দেশে ঘুরে বেড়াতেন। বন্দরে জাহাজ থামলে বসে থাকতেন না, যতটা পারতেন ঘুরে বেড়াতেন দেশের ভেতরে। প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা ছিল তার, সবসময় সুযোগ খুঁজতেন। বগোটায় কোনোভাবে পরিচয় হয়ে গিয়েছিল সিয়েটার সঙ্গে। ডায়েরিটা পড়েই হোক কিংবা যেভাবেই হোক, সোগামোসোর পান্নার খনির কথা জেনে ফেলেছিল সিয়েটা। সেটা বলেছিল লিস্টারকে। তারপর দুজনে মিলে চুরি করে ডায়েরিটা। সিয়েটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন লিস্টার। ফলে সিয়েটা গেল জেলে আর তিনি দেশে ফিরে এলেন বিপুল টাকার মালিক হয়ে। তার মানে পান্নার খনিটা তিনি পেয়েছিলেন? সাইমন বললেন। তাই তো মনে হয়। কিশোর বলল। বিশপের ডায়েরিতে যে পথের কথা লেখা আছে সেভাবে চললে আমরাও পৌঁছতে পারবো খনির কাছে। বিশপের ডায়েরিতে যে পথের কথা লেখা আছে সেভাবে চললে আমরাও পৌঁছতে পারবো খনির কাছে। পড়া খুব কঠিন, স্প্যানিশ না জানলে হবে না। মাথা ঝাঁকালেন মন্টাগো। কিছু কিছু জানা থাকলে অবশ্য পারতেও পারে, ডিকশনারি আর রেফারেন্স বইয়ের সাহায্য নিয়ে। আমার বিশ্বাস লিস্টারও তাই করেছিলেন। গত 400 বছরে স্প্যানিশ ভাষার ততটা পরিবর্তন হয়নি। আইলিন লিস্টারে গেল কি করে ডায়েরিটা? জানতে চাইলেন সাইমন। মনে হয়, রবিন বলল, পান্নার দরকার হলেই জাহাজ নিয়ে কলম্বিয়ায় চলে যেতেন লিস্টার। ওই ডায়েরিটাই হলো খনিতে যাওয়ার পথ নির্দেশক। তাই ওটা সঙ্গে রাখতেন, যদি ভুল হয়ে যায় দেখে মিলিয়ে নেয়ার জন্য। শেষবার যাওয়ার পর আর অনেক দিন যাবেন না বুঝতে পেরেই হয়তো আসল পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছিলেন, লুকিয়ে রেখেছিলেন বাড়িতে। ডায়েরিটা ফেলে রেখেছিলেন সাধারণ বইয়ের সঙ্গে, কারণ ওটার আর তখন দাম নেই। তবুও কোনো জিনিস ফেলে দেওয়ার তার স্বভাব নয়, তো রেখে দিয়েছিলেন। তাহলে বড় লোক হওয়ার পুঁজিটা তিনি পান্নার খনি থেকেই জোগাড় করেছেন। জানালা দিয়ে সাগরের দিকে তাকালেন সাইমন। আবার মুখ ফিরিয়ে বললেন, তারপর তোর অপরাধের সঙ্গী এসে
সেদিন মেয়ের পার্টিতে হাজির হলো, দেখে ভীষণ চমকে যাওয়ারই কথা। হয়েছেন মানে? একেবারে অ্যাঞ্জিনার অ্যাটাক হয়ে গিয়েছিল। অনেক বছর পর দেখা, তবুও তাকে চিনতে ভুল করেনি সিয়েটা। মুসা বলল, আমি যখন লিস্টারের কাছে বসেছিলাম ঘুমের ভান করে পড়েছিলেন তিনি। আসলে তার মনে তখন দুশ্চিন্তার ঝড়। বুঝে ফেলেছিলেন সিয়েটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেই, ডায়েরিটা চাইবেই। কিন্তু তখনও ওটা দেওয়ার ইচ্ছে ছিল না লিস্টারের, অন্তত আসল পাতাগুলো। তাই পয়লা সুযোগটা পেয়েই আমাকে বাথরুমে আটকে পাতাগুলো বের করে ফায়ারপ্লেসে ফেলে পুড়িয়েছেন। তারপর কম্পিউটার রুমে গিয়ে একটা মেসেজ লিখলেন এলেনার জন্যে। খনিটার কথা মেয়েটাকে বোঝাতে চেয়েছিলেন তিনি, যদি তার কিছু ঘটে যায় তাহলে এলেনা যাতে গিয়ে খুঁজে বের করতে পারে ওই সম্পদ। শ্রদ্ধা চলে যাচ্ছে আমার লোকটার ওপর থেকে, বিরক্ত কণ্ঠে বললেন সাইমন। লিস্টার ভীষণ লোভী, যা আনার তো এনেছিল, প্রয়োজনের অতিরিক্ত আর কেন? ডালটা সিয়েটাকে দিয়ে দিলেই হতো। ঠিকই বলেছেন, মাথা ঝাঁকালো মুসা। আমি বাথরুমে আটকা পড়ে আছি। নিশ্চয়ই ওই সময়তে এই পা টিপে টিপে দোতলায় উঠে এসেছিল সিয়েটা। আমাকে বাথরুম থেকে বের করতে এসেছিলেন তখন লিস্টার, সিয়েটার জন্য পারেননি। একটা বালিশ এনে তার মুখে চেপে ধরেছিল সিয়েটা, যাতে চেঁচাতে না পারেন। ভয় দেখানোর জন্য হতে পারে, টানাটানিতে গেল ওটা ছিঁড়ে। তখন দ্বিতীয় বালিশটা নিয়ে এলো সিয়েটা, বেহুশ করে ফেললো লিস্টারকে। বোধহয় খুন করে ফেলেছে বলে ভয় পেয়ে গিয়েছিল সিয়েটা। সে চেয়েছিল ভয় দেখিয়ে ডায়েরিটার কথা বের করে নেবে, খুনের ইচ্ছে ছিল না। ঘাবড়ে গিয়ে লাশ সরিয়ে ফেলার জন্য লিস্টারকে সরিয়ে নিয়ে যায়, এমনভাবে যাতে সবাই ভাবে নিজে নিজেই চলে গেছেন লিস্টার। বাড়ি থেকে বের করলো কিভাবে জানতে চাইলেন সাইমন। ঠেলাগাড়িতে করে, ময়লা টেবিল ক্লথ দিয়ে ঢেকে। শেষ পর্যন্ত ময়লার গাড়ি। আগের কথার খেয়ে ধরল কিশোর। পার্টি শেষে ডেকোরেটরের জিনিসপত্র ফেরত দিয়ে আসার দায়িত্ব ছিল সিয়েটার ওপর। ভেবেছিল তখনই সুযোগ করে লিস্টারের লাশটা নিয়ে গিয়ে গুম করে ফেলবে কোথাও। কিন্তু লাশ বের করতে গিয়ে দেখে মরেননি লিস্টার, বেহুশ হয়ে আছেন। অ্যাঞ্জিনার অ্যাটাক, এমনিতেই দুর্বল শরীর, তার উপর ওই ধকলে একেবারে কাহিল হয়ে পড়েছিলেন। এতে মস্ত সুযোগ পেয়ে গেল সিয়েটা। কিশোরের মুখের কথা টেনে নিয়ে বলল রবিন, লিস্টারকে বন্দি করলো নিয়ে গিয়ে ওই নির্জন বাড়িটায়। যত চেঁচামেচি করুন, ওখানে কারো কানে যাবে না। আর পুরো বাড়িতেও মানুষ থাকতে পারে, এতে সন্দেহের কিছু নেই। ভবঘুরেরা যেখানে সেখানে রাত কাটায়, কাজেই বাড়িটা থেকে সিয়েটাকে বেরোতে যদি কেউ দেখেও থাকে, কেয়ারই করেনি। খুঁজে পেতে ভালো বাড়ি বের করেছিল সিয়েটা। যে ঘরে লিস্টারকে আটক করেছিল সেটা নিশ্চয়ই মেশিন রুম ছিল। কোনো ধরনের বড় মেশিন ছিল ওখানে, যার জন্য ওই আংটার প্রয়োজন হতো। সিয়েটা সেই আংটায় শেকড় লাগিয়ে বাঁধল লিস্টারকে। তাকে মারতে চায়নি সিয়েটা, তাই নিয়মিত খাবার আর পানি নিয়ে যেত। ডায়েরিটার কথা জিজ্ঞেস করারও উদ্দেশ্য ছিল তার, কিন্তু লিস্টার এমনই ধড়িবাজ, সিয়েটাকে দেখলেই বেহুশ হয়ে যাওয়ার ভান করতেন। নড়া নেই, চড়া নেই, কোনো প্রশ্নের জবাব দেয়া নেই। ভান যে করছেন সেটা সিয়েটাও বুঝতে পারত, কিন্তু বেশি চাপাচাপি করার সাহস পেত না সে। পাছে মরে যান, খুনের দায় তো চাপবেই ঘাড়ে, খুনির ঠিকানাটাও চিরতরে মুছে যাবে। এখন কেমন আছেন লিস্টার? জিজ্ঞেস করলেন সাইমন। সুস্থ আছেন, মুসা জানালো। একটা অলৌকিক ব্যাপারই বলা যায়। ছাদটা ধসে পড়লো অথচ একটা আঁচড়ও লাগেনি তার গায়ে। ভাগ্যবানদের বোঝা ভগবানের ভয়, হাসলেন ডিটেকটিভ। তবে ভূমিকম্পটা ততটা বড় ছিল না, তাহলে আর বাঁচতে হতো না তোমাদের কারোই। গত সপ্তাহে নিউ ইয়র্কে ছিলাম আমি। এখানে যে ভূমিকম্প হয়েছে সেটাতে গুরুত্বই দেয়নি কোনো কাগজ। ওরা যাই বলুক, আমাদের 12টা বাজতে যাচ্ছিল আরেকটু হলেই। ভাগ্যিস আমাদের বাড়িটা ধসেনি। সেজন্যই তো বলছি, বড় ছিল না, তাহলে মাটির সঙ্গে মিশিয়ে ফেলতো, কেউ বাঁচতে না তোমরা। নাক কুঁচকাল মুসা। অদ্ভুত একটা গন্ধ আসছে রান্নাঘর থেকে। হঠাৎ করেই নীরব হয়ে গেল। চুমাস ইন্ডিয়ানদের কোলাহল। ভাগ্যিস ইন্ডিয়ান হয়ে জন্মগ্রহণ করেনি সে। ওরকম বিদঘুটে গন্ধওয়ালা খাবার খেয়ে বাঁচার কোনো ইচ্ছে তার নেই। কদিন ধরেই হাসপাতালে আছেন লিস্টার, বলল সে। বেড়ালে যান, মরবেন না, ভালো হয়ে উঠছেন দ্রুত। তবে হওয়ার পর আরেকটা ধাক্কা খাবেন। এলেনা বলেছে আমাদেরকে, বাবা সুস্থ হয়ে উঠলে চিরদিনের জন্য মায়ের কাছে চলে যাবে সে, আর থাকতে আসবে না বাবার কাছে। সে বুঝে গেছে কোনো দিনই তার বাবার মেজাজ ঠিক হবে না। ওরকম একটা খ্যাপা লোকের কাছে থাকলে যে কোনো সুস্থ মানুষের মাথা খারাপ হয়ে যেতে পারে। এলেনার কথা, টাকাই জীবনের সব নয়,
টাকার নেশা মানুষের সর্বনাশ করে ছাড়ে। আর পান্নার খনির ব্যাপারে যা ভেবেছিলাম, রবিন বলল কিছুটা হতাশ কণ্ঠেই। আসলে তা নয়, গোপনে নেই আর ওটা বহু বছর আগেই আবিষ্কার হয়ে গেছে। লিস্টারই করেছেন, ওটা কোনো রহস্য নয়। অযথাই এর পেছনে সময় নষ্ট করলাম। আরও একটা খবর, মিটিমিটি হাসছেন মন্টাগো। লিস্টারও জানেন না, অনেক দিন আগে শেষে গিয়েছিলেন তো খনিটাতে, তাই আমি খোঁজ নিয়ে জেনেছি কয়েক বছর আগে আরেকটা লোক ওটা আবিষ্কার করে ফেলেছে। কলম্বিয়ার সরকার দখল করে নিয়েছে এখন ওটা। লিস্টার যদি সন্ধান বলতেনও আর সিএটা যদি যেত, কিছুই পেত না। খনির কাছে ঘেঁষতেই দেয়া হতো না তাকে। এটা তাকে জানিয়ে দেওয়া উচিত ছিল। জিভ দিয়ে চুকচুক শব্দ করলো মুসা। অযথাই কষ্ট করলো বেচারা, খামোখা আবার জেলে গেল। অপরাধীদের ওরকম সাজাই হয়, সাইমন বললেন। লিস্টারেরও একটা শাস্তি হওয়া উচিত। আর কি হবে, হয়েছেই তো। স্ত্রী তালাক দিয়ে চলে গেছে, মেয়ে থাকে না, নিজে আধ পাগল। কোটি কোটি টাকা থাকলেই বা কি, আর না থাকলেই। এটা একটা জীবন হলো। কেউ তাকে দেখতে পারে না, সম্মান করে না। আমরাও করি না, ফস করে বলে ফেলল মুসা। বলেই বুঝলো কথাটা বলা ঠিক হয়নি, গাল চুলকোতে শুরু করলো। মুসার অস্বস্তি বুঝতে পারলেন সাইমন। আসলে সম্মান জিনিসটা জোর করে কাউকে করা যায় না, ভেতর থেকে আসে। তোমাদের আসে না তো কি করবে? হাসপাতালে গিয়ে কিশোর যেসব কথা বলে এসেছে না, রবিন বলল, ইজ্জত রাখেনি। কি বলেছে? কিশোর আর আমাদেরকে ধন্যবাদ দিচ্ছিলেন লিস্টার, আমরা তাকে উদ্ধার করেছি বলে। মুখের ওপর বলে দিল কিশোর তিনি ওরকম জানলে কখনোই কাজটা করতো না। বলেছে আমরা টাকা নেই না কাজের জন্য, লোকের উপকার করাই আমাদের ব্রত, কিন্তু যারা অন্যায় করে তাদের সাহায্য করার কোনো ইচ্ছে নেই আমাদের। লিস্টার কি বললেন? চুপ হয়ে গেলেন। বলবেন আর কি, বলার তো কিছুই নেই। এক মুহূর্ত চুপ থেকে জানতে চাইলেন ডিটেকটিভ, আর্নি ভিনসেঞ্জোর খবর কি? একটা ব্যাংকে নতুন চাকরি নিয়েছে, রবিন জানালো। ডিএল ডিপার্টমেন্টাল স্টোরেই বহাল রয়েছে অ্যান্থনি, তবে ভাবছে তার শয়তানির কথাটা ভুলে যাবেন লিস্টার। এলেনার মায়ের সঙ্গে এলেনার মায়ের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠেছে বহুদিন থেকেই। সেটা লিস্টারকে জানাতে চায়নি বলেই কিশোরকে দেখে লুকিয়ে পড়েছিলেন। ভদ্রমহিলাও সে কারণেই ভীষণ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন, কিশোরকে বের করে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। মহিলা অবশ্য বলেছেন তার সঙ্গে। থাক, হাত তুললেন সাইমন। ওসব কথা শুনতে চাই না, লোকের ব্যক্তিগত ব্যাপার। এবার আসল কথা বলো তো, ফাইলে লেখনি চিলে কোঠার সেই ভূতের ব্যাপারটা কি ব্যাখ্যা দেবে? কিশোরকে প্রশ্নটা করলেন তিনি। আমি বুঝতে পারছি না স্যার, মাথা নাড়ল কিশোর। এটা সত্যিই বড় একটা রহস্য, বের করব একদিন। মিসেস বেকার একটা গল্প বলেছে, মুসা বিশ্বাস করে, আমি করি না। মহিলা বলে সেই ছোট্ট মেয়েটা যে তার ধনী ফুপুর কাছে বড় হয়েছিল, তাকে একবার সাংঘাতিক মেরেছিল ফুপু, সোনার একটা পিন হারিয়েছিল বলে। তারপর অনেক ভুগতে হয়েছে মেয়েটাকে। তার পরিবারের সবাই ভাবতে আরম্ভ করে সে চোরই। আমরা চলে আসার পর চিলেকোঠায় গিয়েছিল মিসেস বেকার খোঁজাখুঁজি করতে। যে কোনো ব্যাপারে, বিশেষ করে ভূতের, তার খুব কৌতূহল। পুরনো একটা ট্রাঙ্কের ভেতরে লেপের মধ্যে আটকে থাকা একটা জিনিস বের করে এনেছে। পকেট থেকে একটা সোনার ব্রোচ বের করে টেবিলে রাখল গোয়েন্দা প্রধান। মিসেস বেকারের ধারণা এই জিনিসটা চুরির অপবাদ দিয়েই মারধর করা হয়েছিল মেয়েটাকে, কিন্তু আসলে সে চুরি করেনি। ট্রাঙ্কে লেপ ভরার সময় নিশ্চয়ই টান লেগে বা অন্য কোনোভাবে জিনিসটা লেপের মধ্যে ঢুকে গিয়েছিল। সেখানে আর খোঁজেওনি ফুপু, পায়ওনি। মহিলা ওই বাড়িতে থাকতেই মারা গেছে। তার অনেক পুরনো জিনিস এখনও রয়ে গেছে বাড়ির চিলেকোঠায় আর স্টোররুমে। ওই ট্রাঙ্কটাও তারই। বাড়িটা কেনার পর এখন মিস্টার লিস্টারের সম্পত্তি হয়ে গেছে। আমার বিশ্বাস চিলেকোঠার প্রথম অনুপ্রবেশকারী হলো সিয়েটা। এলেনার ওপর ভরসা রাখতে পারেনি সে, তাই নিজেই খুঁজতে এসেছিল বিশপের বই। দুবার আমার সঙ্গে দেখা হয়ে যায়, একবার বিরোধ বাঁধে, আর একবার এসে এলেনার জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে যায়। কিন্তু দ্বিতীয়জন যে এসেছে সে কে, সেটার জবাব দিয়েছে মিসেস বেকার। খোঁজ নিয়েছিল সে। ব্রোচটা পাওয়ার পর মোটর দুর্ঘটনায় নাকি মারা গেছে মেয়েটা।
এলেনার পার্টি যেদিন হয় সেদিন মিসেস বেকার জোর গলায় বলেছে নিশ্চয়ই সেই মেয়েটার অশান্ত আত্মাই এসে ঢুকেছে চিলেকোঠায়, ব্রোচটা খুঁজে বের করে মানুষকে দেখানোর জন্য যে সে সত্যিই ওটা চুরি করেনি, চোর ছিল না। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অন্যমনস্ক হয়ে গেলেন ডিটেকটিভ। মাথা ঝাঁকালো কিশোর। সে চোর ছিল না এটা বিশ্বাস করছি, কিন্তু ভূত প্রেত সেজে চিলেকোঠায় এসেছে এ কথা আমি বিশ্বাস করব না কিছুতেই। ভূত প্রেতাত্মা এসব থাকতেই পারে না, ওই শব্দের অন্য কোনো ব্যাখ্যা আছে। আমারও তাই ধারণা, বাতাসের কারসাজি হতে পারে। অনেক অদ্ভুত কাণ্ড ঘটায় বাতাস, বিশ্বাস করা যায় না। ইঁদুরও হতে পারে। ঠিক আছে, আমিও না হয় একদিন যাব তোমাদের সঙ্গে রহস্যটার সমাধান করতে, অবশ্যই যদি লিস্টার অনুমতি দেন। হঠাৎ প্রতিবাদের ঝড় উঠল রান্নাঘরে। থেমে গেল আবার। একটু পরে দরজায় উঁকি দিল কিম। ঘোষণা করল, খাবার তৈরি। উদ্ভট একটা গন্ধ এসে ঢুকছে রান্নাঘর থেকে। সবার নাকেই লেগেছে সেটা। সেদ্ধ করা কাঠের গুঁড়োর গন্ধ মনে হলো মুসার কাছে। অ্যাক্রনকে খেতে চাইছে না বাচ্চারা, বিষণ্ণ কণ্ঠে জানালো কিম। ওসব খেয়ে চুমাস ইন্ডিয়ান সাজার কোনো ইচ্ছেই ওদের নেই। কাপড় পরেছে যে এই বেশি। তাই ঘাবড়ে গেলেন মিস্টার সাইমন। ওদেরকেই না আবার চেখে দেখতে বাধ্য করে কিম। চোখ ফেরালেন আরেক দিকে। রবিনও ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে আবার চোখ ফেরালেন সাইমন। তাহলে ওগুলোর কি গতি হবে? আর বাচ্চাদেরকেই বা কি খাওয়াবে? ওদেরকে তো আর অভুক্ত রাখা যায় না। ওদের নিয়ে ভাবনা নেই, হাসল কিম। হাইওয়েতে একটা পিৎজার দোকানে নিয়ে যাব। আমেরিকান অ্যাক্রন না খেতে চাইলে কি হবে? আমেরিকান পিৎজা খুবই পছন্দ ওদের। ভালো, তাই নিয়ে যাও। আর অ্যাক্রনগুলো ফেলে দাও, কিংবা কোনো চুমাস ইন্ডিয়ানের সঙ্গে পরিচয় থাকলে তাকে দিয়ে দাও। চোখে অনেক আশা নিয়ে মুসার দিকে তাকালো কিম। এদিক ওদিক তাকালো মুসা, আবার তাকালো কিমের দিকে। না, তার দিকেই তাকিয়ে রয়েছে বাবুর্চি, কোনো সন্দেহ নেই। খাইছে, বিড়বিড় করলো সে। কিমকে জিজ্ঞেস করলো, আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি কি চুমাস নাকি? না, চুমাস নব, তবে চুমাসের বাপ। পায়ে পায়ে এগিয়ে এলো কিম। আচমকা মুসার দুহাত চেপে ধরল। মুসা, প্লিজ, লক্ষ্মী ভাই আমার, একটিবার, শুধু একটা চামচ, তার বেশি বলবো না। মানে? অ্যাক্রন, এই নতুন রান্না করলাম, কেউ না চাখলে তো বুঝতে পারবো না কেমন হয়েছে। শুধু এক চামচ। মাথা চুলকালো মুসা। রাজি হয়ে গেল। বেশ, তবে এক শর্তে। কি শর্ত? যে কোনো শর্তে রাজি কিম। প্রচুর পরিমাণে স্যান্ডউইচ, মাংসের বড়া, ডিম ভাজি, পনির, কেক, সালাদ, আইসক্রিম। আছে, সব আছে, থালা ভর্তি করে দেব, যত চাও দেব। ঠিক আছে, নিয়ে এসো তোমার অ্যাক্রন। এমন একটা ভঙ্গি করল মুসা যেন আক্রনেরই একদিন কি তারই একদিন, দেখে নেবে আজ। হাসি ফুটল অন্যদের মুখে, নিস্তার পেয়েছে। নাচতে নাচতে রান্নাঘরের দিকে চলল নিসান জাংকিম। আরও 15 দিন পর ডাকে মোটা একটা খাম এসে হাজির হলো কিশোরের নামে। ইয়ার্ডের কাজ করছিল সে। এই সময় পিয়ন দিয়ে গেল চিঠিটা। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে গোয়েন্দা প্রধান। বিশ্রাম নেয়ার কথা ভাবছিল অনেকক্ষণ থেকেই। পেয়ে গেল ছুতো এবং সুযোগ দুটোই। অফিসের সামনের বারান্দায় এসে বসল। ধীরে সুস্থে খুলল খামটা। ভেতরে বেশ বড় একটা চিঠি, টাইপ করা, আর একটা কার্ড, দাওয়াতের। অবাক হলো সে, কে দাওয়াত করল? আগে তাই কার্ডটাই দেখল। পড়ে আরও অবাক হলো। লিস্টার দাওয়াত করেছেন। আরেকটা পার্টি দিচ্ছেন তিনি। মেয়ের বিয়ের কথা ঘোষণা করবেন। এঙ্গেজমেন্ট করা হবে। হ্যাঁ, নিক ভিশনের সঙ্গেই। আশ্চর্য! 3 গোয়েন্দাকেও দাওয়াত করা হয়েছে। চিঠির নিচের সইটা দেখল কিশোর, লিস্টারের। ব্যাপারটা কি? পড়তে আরম্ভ করল সে। তাকেই লেখা হয়েছে। কিশোর, সেদিন তুমি হাসপাতাল থেকে যাওয়ার পর অনেক ভেবেছি। আসলেই খারাপ লোক আমি। তুমি আমার চোখ খুলে দিয়েছ। জীবনে অনেক অন্যায় করেছি।
সেসব কথা ভেবে ভীষণ অনুশোচনা হচ্ছে এখন। অনেকগুলো বছর পেছনে ফেলে এসেছি, আর অনেক অন্যায়। সবগুলোর প্রায়শ্চিত্ত তো আর করতে পারবো না, তবু যতটা পারি করার চেষ্টা করছি। ঠিকই বলেছ তুমি, শুধু টাকা থাকলেই হয় না, জীবনে ইজ্জত সম্মানের অনেক দাম এবং সৎ থাকার। তোমাকে কয়েকটা কথা জানানোর প্রয়োজন বোধ করছি। আমার মতো একটা মানুষকে সাহায্য করেছো বলে রাগ হচ্ছে তোমার? দেখো, এইসব জানার পর রাগ কিছুটা কমে কিনা। সিয়েটার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি আমি পুলিশের কাছে। বলেছি আমাকে কিডন্যাপ করেনি সে, নিজের ইচ্ছেতেই আমি তার সঙ্গে গিয়েছিলাম। পুলিশ তখন জিজ্ঞেস করলো আমাকে শেকল দিয়ে বেঁধে রাখা হলো কেন। বললাম সেটা আমাদের দুই বন্ধুর ব্যাপার। পুলিশ অসন্তুষ্ট হলেও যেহেতু আমি কোনো অভিযোগ করিনি, সিয়েটাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে এসেছি আমার কাছে। পুরনো বন্ধুত্বটা আবার ঝালাই করার চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই একটা ভুল ধারণা নিয়ে বসে আছো। পান্নার খনি থেকে পান্না তুলে এনে বিক্রি করেই আমি আমার ব্যবসার পুঁজি জোগাড় করেছি। ভুল। আসলে জীবনে যা করেছি, আমি যেখানে এসে উঠেছি, সব আমার নিজের চেষ্টায়। অনেক পরিশ্রম করে টাকা কামিয়ে দুটো ঝরঝরে স্টিমার কিনেছিলাম, সেই দিয়েই শুরু। বিশ্বাস না করলে এসে দেখে যেতে পারো। খনি থেকে তুলে আনা পান্নাগুলো আজও আমার কাছেই আছে। একটাও নষ্ট করিনি কিংবা বিক্রি করিনি। সব সিয়েটাকে দিয়ে দেব ঠিক করেছি। ডায়েরির পাতাগুলো আমিই পুড়িয়েছি। ঠিকই আন্দাজ করেছ। আর কেউ যাতে যেতে না পারে সেজন্যই পুড়িয়েছিলাম পথের নির্দেশ। এখন ভাবি ভালোই করেছি, কেউ আর সে নির্দেশকে পাবে না। পেলেই লোভ হতো, আর লোভ থেকেই পাপ। আমি যে অন্যায় করেছি তা আর কেউ করতে পারবে না এখন। ভাবছি সিয়েটাকে ব্যবসার অংশীদার করে নেব। সে রাজি হবে কিনা জানি না। যতদূর জানি আমার চেয়ে তার আত্মসম্মান বেশি। ও হ্যাঁ, আর্নি ভিনসেঞ্জোর সঙ্গেও দেখা করেছিলাম। তার পুরনো চাকরিটা ফেরত দিতে চেয়েছিলাম, রাজি হয়নি। নতুন একটা চাকরি জুটিয়ে নিয়েছে। শেষে তার বাবার সঙ্গে দেখা করে যে ক্ষতি আমি করেছি তার জন্য মাফ চাইলাম। ওখানে আমার টায়ারের দোকান বন্ধ করে দিয়েছি। ভিনসেঞ্জোর দোকানপাট আবার সাজিয়ে গুছিয়ে দেবার দায়িত্ব নিয়েছি আমি। যা লোকসান হয়েছে সব পুষিয়ে দেবার কথাও বলেছি। তোমাদের কাছে আরও একটা জিনিস নিশ্চয়ই খুব খারাপ লাগছে, আমার কম্পিউটারের সমস্ত কর্মচারীদের ব্যক্তিগত জীবনের গোপন ফাইল রেখে দেওয়ার ব্যাপারটা। সব মুছে ফেলেছি আমি। ওরকম ব্ল্যাকমেল করে মানুষকে দিয়ে কাজ হয়তো করানো যায়, কিন্তু তাদের শ্রদ্ধা মেলে না। স্পষ্ট করে সব কর্মচারীকে জানিয়ে দিয়েছি ঠিকমতো দায়িত্ব নিয়ে আমার এখানে কাজ করলে কারোই কোনো অসুবিধে হবে না। কাউকে অন্যায়ভাবে চাপ দিয়ে আর কাজ করাবো না আমি। তবে যে ফাঁকি দেবে তারও জায়গা হবে না আমার এখানে। সব শেষে আসি মেয়ের কথায়। তার বিয়েতে আমার কোনো অমত নেই আর। জীবনটা তার, কাকে নিয়ে কাটাবে সেটাও তার পছন্দ। আমার নাক গলানো ঠিক হয়নি। নিককে নিয়ে যদি সুখী হতে পারে আমার আপত্তি কি? কিশোর, তুমি বুদ্ধিমান ছেলে, স্বীকার করতে লজ্জা কিংবা দ্বিধা নেই। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আরো আগেই যদি তোমার মতো ভাবে কেউ আমার চোখ খুলে দিতে পারত, অনেক ভালো হতো। জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমার কাছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ কথা, মেয়ের বিয়ের এঙ্গেজমেন্ট হবে, কার্ড পাঠালাম। আসবে অবশ্যই। 3 গোয়েন্দার দাওয়াত রইল। খুব খুশি হব। না এসে বুড়ো মানুষটাকে আর দুঃখ দিও না প্লিজ। ইতি, ডেভিড লিস্টার। আর এরই সাথে শেষ হচ্ছে ঈশ্বরের অশ্রু। সাথে থাকবেন গল্প বাই ঘাসফড়িংয়ের। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। গল্প বাই ঘাসফড়িং। ধন্যবাদ।